এত গৌরবময়, এত বেদনাময় বছর বাঙালির জীবনে আগে কখনো আসেনি। বছরটি 1971। এই একটি বছরের মাধ্যমে সমগ্র বিশ্ব বাংলাদেশকে চিনল, জানল এবং বুঝতে পারল সবুজ শ্যামল প্রকৃতির কাদামাটির মতো নরম বাঙালি প্রয়োজনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোনো সন্দেহ নেই, বাঙালির বর্ষাকালে যেমন কোমল, গ্রীষ্মের তেমনই রুক্ষ এবং কঠিন। কে ভাবতে পেরেছিল ভেত বাঙালি নামে অভিহিত, কাপুরুষ পরিচয়ে পরিচিত বাঙালি জাতি পাকিস্তান নামে অবাস্তব একটি রাষ্ট্রের জন্মের 6 মাস যেতে না যেতেই আত্মপরিচয় প্রতিষ্ঠায়, মাতৃভাষার অধিকার অর্জনে সোচ্চার হয়ে উঠবে। পৃথিবীতে এমন দৃষ্টান্ত বিরল। শুধু ভাষার জন্য সংগ্রাম করে স্বাধীনতা অর্জনের বীজটি বপন করে 23 বছর অতিক্রান্ত হতে না হতেই একটি প্রদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করল। এর জন্য এই প্রদেশের অধিবাসীদের সশস্ত্র যুদ্ধ করতে হয়েছে যুদ্ধবিদ্যায় পারদর্শী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে। এবং অবিশ্বাস্য হলেও সত্য, ভীরু, অলস, কর্মবিমুখ, কাপুরুষ, ভেত, যুদ্ধবিদ্যায় অনভিজ্ঞ এই বাঙালি মাত্র 9 মাসে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতার জন্য প্রাণের আবেগ যখন দুর্দমনীয় হয়ে ওঠে, তখন পৃথিবীর যত বড় মরণাস্ত্রই ব্যবহার করা হোক না কেন, সেই আবেগের কাছে তা তুচ্ছ হয়ে যায়। তার প্রমাণ আমরা পেয়েছি আমেরিকা আর ভিয়েতনামের যুদ্ধে। বিশ্ববাসী সেই প্রমাণ পুনরায় প্রত্যক্ষ করেছে 1971-এর বাঙালির মুক্তিযুদ্ধে। 1971 15ই জুলাই। মা, পথ চলতে গিয়ে ক্ষণিকের বিশ্রামস্থল, রাস্তার ধারের বাড়িটি তোমার চিঠি লিখতে সাহায্য করছে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমার লেখার সুযোগ পেলাম। এর পূর্বে ইচ্ছে থাকা সত্ত্বেও কাগজ, কলম, মন আর সময়কে একত্রীভূত করতে পারিনি। টিনের চালা ঘরে বসে আছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। খুটখুটে অন্ধকার সর্বত্র। প্রকৃতির একটা চাপা আর্তনাদ শোনা যাচ্ছে টিনের চালের উপর পড়া বৃষ্টির শব্দে শব্দে। মা গো, আজ মনে পড়ছে বিদায় বেলা তোমার হাসি মুখখানা। সাদা ধবধবে শাড়িতে বেশ মানিয়েছিল তোমায়। বর্ষার সকাল, আকাশে খণ্ড খণ্ড সাদা মেঘের ভেলা ভাসছিল। মেঘের ফাঁকে সেদিনকার পূর্ব দিগন্তের সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। সেদিন কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য রক্ত বীজে লাল উত্তপ্ত রক্তে ছেয়ে গেছে সূর্যটা। আর ওর এক একটি কিরণোচ্ছটা জন্ম দিয়েছে এক একটি বাঙালির, অগ্নিপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত। মাগো, তোমার কোলে জন্মে আমি গর্বিত। শহীদের রক্তরাঙা পথে তুমি তোমার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে এগিয়ে দিয়েছো। ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন, দেশপাত্রীকে ডাকে উপেক্ষা করতে পারোনি, বরং তুমি আমাকে মুক্তি বাহিনীতে যোগদানের অনুপ্রেরণা জুগিয়েছো। দেশকে ভালোবাসতে শিখিয়েছো মা। মা, তুমি শুনে খুশি হবে যে তোমার মতো অসংখ্য জননী তাদের স্নেহ ভালোবাসার সম্পদ, পুত্র সন্তান, স্বামী, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সর্বস্ব হারিয়ে শোকে মোহমান হয়নি, বরং স্পাত কঠিন মনোবল নিয়ে অগ্নি শপথে বলিয়ান। মাগো, বাংলার প্রতিটি জননী কি তার ছেলেকে দেশের তরে দান করতে পারে না? পারে না দেশের প্রতিটি মা বোনেরা, ভাইও ছেলের পাশে এসে দাঁড়াতে? যে মনোবল নিয়ে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়েছিলাম, আজ তা 100 গুণ বেড়ে গেছে। রক্তের প্রবাহে আজ খুনের নেশা টগবগিয়ে ফুটছে। এ শুধু আমার নয়, প্রতিটি বাঙালির। হানাদার লাল কুত্তাদের দেখলেই খুনের নেশায় মাতোয়ারা হয়ে ওঠে। তাই তো বাংলার প্রতিটি আনাচে কানাচে এক মহাশক্তি ও দুর্জয় শপথে বলিয়ান। মুক্তিবাহিনীর তৎপরতা অনেক অনেক বেড়ে গেছে। তোমাদের এই অবশ শিশুগুলি আজ হানাদার
হানাদার বাহিনীকে হানছে চরম আঘাত, পান করছে হানাদার পশু শক্তির রক্ত। ওরা ওরা মানুষ হত্যা করে মা, আর আমরা আমরা পশু, মানে ওদের হত্যা করছি। ওরা পশু, পশুত্বের কাহিনী শুনবে মা? তবে শোনো, শত্রু কবলিত কোনো এক এলাকায় আমরা এক ধর্ষিতা বোনকে দেখেছিলাম নিজের চোখে, দেখেছিলাম বোনকে, সাড়া দেয়নি। সে মৃত, সম্পূর্ণ বিবস্ত্র দেহে, পাশবিক অত্যাচারের চিহ্ন শরীরের প্রতিটি ভাঁজে ভাঁজে। বাংলার শিশু ছিল তার গর্ভে, কিন্তু তবুও হায়নার কাম দৃষ্টি থেকে সে রক্ষা পায়নি। সে মরেছে, কিন্তু একটা পশুকেও মেরেছে। মাগো, বাংলাদেশের হানাদার বাহিনীর এমন অত্যাচারের ঘটনা শুনেও দেখে কি কোনো জননী তার ছেলেকে প্রতিশোধের দীক্ষা না দিয়ে স্নেহের বন্ধনে নিজের কাছে আটকে রাখতে পারে? পারে না। প্রতিটি জননী আজ তার ছেলেকে দেবে মুক্তি বাহিনীতে, যাতে রক্তের প্রতিশোধ শুধু রক্তেই নেওয়া যায়। তোমার ছেলেও মেয়েকে দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে, শহীদ হবে, অমর হবে, গাজী হয়ে তোমার কোলে ফিরে আসবে মা। মাগো, জয়ী আমরা হবই। তুমি দোয়া রেখো মা, এটি তোমারই বিপ্লব। চিঠির লেখক বীর মুক্তিযোদ্ধা বিপ্লব। চিঠি লেখকের পরিচয় জানা সম্ভব হয়নি। Agartala, June 16, 1971. Dearest Basha Mama, don't be surprised. It was written and has come to pass. And after you read this letter, destroy it. It'll put them in danger. This is a hurried letter. I don't have much time. I have to leave tomorrow for base camp. We are fighting a just war, and we shall win. Pray for us all. I don't know what to write. There is so much to write about. But every tale of atrocity you hear, every picture of terrible destruction you see, is true. They have torn into us with savagery unparalleled in human history. And sure as Newton was right, we shall too tear into them with like ferocity. Already our war is far advanced. When the monsoons come, we shall intensify our operations. I don't know when I shall write again. Please don't write to me. And do your best for Sonar Bangla. Bye for now, with love and regards, Rumi. লিখেছেন শহীদ মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমি, জাহানারা ইমামের পুত্র। ধন্যবাদ। 13ই আষাঢ় 1378, 1 জুলাই 1971। প্রিয় ফজিলা, আমার অফুরন্ত ভালোবাসা নিয়ে আমার এই চিঠির উপর নির্ভর করছে তোমার আগামী দিনের সুখ দুঃখ। এই চিঠি পড়ে তোমার দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, কারণ জন্ম মৃত্যু ওই আল্লাহর হাতে। জানি না কখন কোথায় কিভাবে থাকবো, আমি নিজেই বলতে পারি না। তাই বলছি, আল্লাহ যদি আমার মরণ লেখা থাকে, হয়তো কোথায় কিভাবে মরণ হবে, কার সাথে দেখা হবে না হবে, কিছুই বলতে পারবো না। মনে মনে দুঃখ থাকবে, তাই আগে থেকে লিখে যাচ্ছি। এটা লিখছি বলে তুমি কেঁদো না, তুমি মনে করো না যে আমি সত্যি সত্যি মরে যাব। আর যদি মরি তবে তো আর বলতে পারবো না, সেই জন্যই লিখলাম। যদি মরি, আমার দেওয়ার মতো তো আর তেমন কিছু নেই, আছে একটু ভালোবাসা, একটু আশীর্বাদ, আর আর ওই কবিতা জমি। আগেও বলছি, এখনো বলছি, ইচ্ছা যাই হোক, কারো যুক্তি শুনে, কারো কথা শুনে ওই জমিটুকু বিক্রি করো না। যদি কেউ বলে এইখান থেকে বেচে ওইখানে কিনে দিব, আর একটু ভালো জমি কিনে দিব, কারো কথা শুনো না। যদি শুনছো তাইলে মরছ। আমি যদি মরি, আমি তো আর দেখতে আসবো না সুখে আছো না দুঃখে আছো। তাই আমার আদেশ নয়, অনুরোধ তোমার কাছে, এটা আমার অনুরোধ। আর কি লিখবো, মেয়েটাকে মানুষ করো, লেখাপড়া শিখায়। মামনি যখন যা চায় তখন সেটা দিবার চেষ্টা করো। তুমি তো জানো
একটা মেয়ে হওয়ার জন্য আমার কত আশা ছিল। আল্লাহ আল্লাহ আমাদের আশা পূরণ করছে। হয়তো নিজ হাতে সেভাবে মানুষ করতে পারবো না, তবে আমার ভরসা আছে তুমি যদি ইচ্ছা করো তাহলে ও মানুষ হবে। কত আশা করে মামনির জন্য একটা দোলনা কিনেছিলাম। ওর ওর মনে হয় আর দোলনায় দোল খাওয়া হবে না। বড় আশা করে একটা হারমোনিয়াম কিনেছিলাম মামনিকে গান শেখাবো বলে। হারমোনিয়ামটা নষ্ট করো না, তুমি শিখাও, ওকে গান শিখাও। তোমার তোমার কানেরটা করেছিলাম মামনিকে দিব বলে, আর মামনিরটা ওইটা তো সেই ডাকাতেরা নিয়ে গেল। আমার আশা আশাই থেকে গেল, আশা বোধহয় আর পূরণ হইল না। তাই তাই তুমি তুমি আমার আশা পূরণ করো। আর কি লিখবো, সত্যি সত্যি যদি মরি আমায় আমায় ঋণ মুক্ত করো। তোমার কাছে ঋণ হয়তো আর কোনো দিন শোধ দিতে পারবো না, হয়তো কষ্ট পাবো। আল্লাহর কাছে দায়ী থাকবো। যদি পারো মন চায় শোধ করে দিও, মাফ করে দিও। আর কিছু লিখলাম না। ইতি তোমার স্বামী গোলাম রহমান। চিঠির লেখক মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম রহমান। 23 মে 1971। জনাব আব্বাজান, আজ আমি চলে যাচ্ছি। জানি না কোথায় যাচ্ছি, শুধু এটুকু জানি বাংলাদেশের একজন তেজদীপ্ত বীর স্বাধীনকামী সন্তান হিসাবে যেখানে যাওয়া দরকার আমি সেখানেই যাচ্ছি। বাংলার বুকে বর্গি নেমেছে। বাংলার নিরীহ জনতার উপর নরপিশাচ রক্তপিপাসু পাক সৈন্যরা যে অকথ্য বর্বর অত্যাচার আর পৈশাচিক হত্যালীলা চালাচ্ছে তা জানা সত্ত্বেও আমি বিগত 1 মাস 25 দিন যাবৎ ঘরের মধ্যে বিলাস ব্যসনে মত্ত থেকে যে ক্ষমাহীন অপরাধ করেছি, আজ সেই অপরাধে প্রায়শ্চিত্ত করার জন্য যাত্রা শুরু করলাম। সমগ্র বাঙালি যেন আমাকে ক্ষমা করতে পারেন। আপনি হয়তো দুঃখ পাবেন, দুঃখ পাওয়ারই কথা। যে সন্তানকে দীর্ঘ 16 বছর ধরে তিল তিল করে হাতে কলমে মানুষ করেছেন, যে ছেলেকে আপনার বুকে বারবার শনি কৃপানের আঘাত হেনেছে, যে ছেলে আপনাকে এতটুকু শান্তি দিতে পারেনি, অথচ আপনি আপনার সেই অবাধ্য দামাল ছেলেকে বারংবার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন, যার সমস্ত অপরাধ আপনি সীমাহীন মহানুভবতার সঙ্গে ক্ষমা করেছেন। আপনি আমাকে ক্ষমা করেছেন সম্ভবত একটি মাত্র কারণে, যে আপনার বুকে পুত্র বাৎসল্যের রয়েছে প্রবল আকর্ষণ। আজ যদি আপনার সেই জ্যেষ্ঠ ফারুক স্বেচ্ছায় যুদ্ধের ময়দানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে যুদ্ধে মৃত্যুকে আলিঙ্গন করে, তাহলে আপনি কি দুঃখ পাবেন বাবা? আপনার দুঃখিত হওয়া সাজে না, কারণ হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে যদি নিহত হই আপনি হবে শহীদের পিতা। আর যদি গাজী হিসাবে আপনাদের স্নেহ ছায়াতলে আবার ফিরে আসতে পারি, তাহলে আপনি হবেন গাজীর পিতা। গাজী হলে আপনার গর্বের ধন হব আমি। শহীদ হলেও আপনার অগৌরবের কিছু হবে না। আপনি হবেন বীর শহীদের বীর জনক। কোনোটার চেয়ে কোনোটা কম নয়। ছেলে হিসাবে আমার আবদার রয়েছে আপনার উপর। আজ সেই আবদারের উপর ভিত্তি করে আমি জানিয়ে যাচ্ছি বাবা, আমি তো প্রবেশিকা পরীক্ষার্থী। আমার মনে কত আশা, কত স্বপ্ন। আমি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে যাব, আবার কলেজ নিয়ে যাব বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে। মানুষের মতো মানুষ হব আমি। আশা শুধু আমি করিনি, আশা আপনিও করেছিলেন, স্বপ্ন আপনিও দেখেছেন। কিন্তু সব আশা, সব স্বপ্ন আজ এক ফুৎকারে নিভে গেল। বলতে পারেন এর জন্য দায়ী কে? দায়ী যারা সেই নরঘাতকের কথা আপনিও জানেন। বাংলাদেশের প্রতিটি মানুষ ওদের কথা জানে। ইংরেজিতে একটি কথা আছে,
Mother and motherland are superior to heaven. স্বর্গের চেয়েও উত্তম মা এবং মাতৃভূমি। আমি তো যাচ্ছি আমার স্বর্গাদপি গড়িয়াসি সেই মাতৃভূমিকে শত্রুর কবল থেকে উদ্ধার করতে। আমি যাচ্ছি শত্রুকে নির্মূল করে আমাদের দেশের মানুষের মুখে হাসি ফোটাতে। বাবা, শেষবারের মতো আপনাকে একটা অনুরোধ করব, সর্বশক্তিমান আল্লাহর নিকট সবসময় দোয়া করবেন আমি যেন গাজী হয়ে ফিরতে পারি। আপনি যদি বদদোয়া বা অভিশাপ দেন তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার। জীবনে বহু অপরাধ করেছি, কিন্তু আপনি আমায় ক্ষমা করেছেন। এবারও আপনি আমায় ক্ষমা করবেন, আমি সেই আশাই করি। আপনি আমার শতকোটি সালাম নেবেন, আমার জন্য দোয়া করবেন, আর সব সময় হুঁশিয়ার থাকবেন। এটি আপনার স্নেহের ফারুক। চিঠির লেখক শহীদ মুক্তিযোদ্ধা আমানুল্লাহ চৌধুরী ফারুক, চট্টগ্রাম সিটি কলেজিয়েট স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছিলেন।